আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইউরোপ মহাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ইউরোপ মহাদেশের মানচিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো আর কি। অর্থাৎ ইউরোপ মহাদেশের ভৌগোলিক সীমা, প্রত্যেকটি দেশ কোন কোন দেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভূমধ্য সাগরের দিকে অবস্থিত পুরোটাই হচ্ছে ইউরোপ এবং এশিয়ার পশ্চিমাঞ্চল, এখানে এদেরকে পশ্চিমা বিশ্ব বলা হয় মূলত আর কি। এ কারণে ইউরোপ মহাদেশের ভৌগোলিক সীমা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা আজকে মানচিত্রের মাধ্যমে পুরো ইউরোপ মহাদেশ দেখব। আমরা সেখানে চলে যাই, পৃথিবীতে ইউরোপ মহাদেশের ভৌগোলিক সীমাগুলো দেখে নিই আর কি। ঠিক আছে, আমরা মানচিত্রের মাধ্যমে দেখব। আমরা এখানে প্রথম এই পুরো ইউরোপ মহাদেশের মানচিত্রটি আঁকার চেষ্টা করব। আপনারা দেখবেন যে ইউরোপ মহাদেশের ভৌগোলিক সীমা কোন কোন দেশের সাথে রয়েছে এবং কোন কোন দেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রথমেই এখানে যে মানচিত্রটি, যে ছবিটি দেখিয়েছি সেটি হচ্ছে এই পুরো যে আমরা স্কাই ব্লু কালারের যে আপনার অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটির মধ্যেই এটি হচ্ছে ধরেন সাগর, সমুদ্র। ঠিক আছে, মানে সমুদ্রের যে অংশটি এটি অঙ্কন করেছি। আপনারা জানেন পৃথিবীর এই ভূখণ্ডগুলো এই সমুদ্রের মধ্যেই ভাসমান এক একটি প্লেট। হ্যাঁ, এই কারণে প্রথমে সমুদ্রের মধ্যেই আমরা এই পুরো মানচিত্রটি আঁকানোর চেষ্টা করব এবং পরবর্তীতে ছবি আঁকানোর পরে, রাষ্ট্রগুলো আঁকানোর পরে আমি সমুদ্রের কোন কোন অংশটি কোন কোন মহাসাগর, সাগরের অংশ, এটি বিশ্লেষণ করব। ঠিক আছে, প্রথমে আমরা এখানে যে ছবিটি, যে মানচিত্রটি দেখিয়েছি সেটি হচ্ছে রাশিয়া। অর্থাৎ রাশিয়ার যে অংশটি ইউরোপে পড়েছে, মানে ওই অংশ থেকে আমি দেখিয়েছি। কারণ আমি এর আগের লেকচারে আপনারা যারা দেখেছেন বিষয়টি, আহ, যে রাশিয়ার মোট ভূখণ্ডের প্রায় 60% ভূমি এশিয়াতে, 40% ভূমি হচ্ছে ইউরোপের। তাহলে রাশিয়ায় ইউরোপের যে অংশটি রয়েছে সেটি এখানে দেখানো হয়েছে। এবং এই যে স্টার চিহ্নের মাধ্যমে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কো। এবং রাশিয়ার মূল ভূখণ্ড থেকে দূরবর্তী অবস্থানে হচ্ছে লেনিনগ্রাদ, যে এটি রাশিয়ার শাসিত একটি ভূখণ্ড আর কি। অর্থাৎ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এটি অনেক দূরে আর কি। মাঝখানে আরো অনেক রাষ্ট্র রয়েছে, আমরা যখন পুরোপুরি ছবিটি অঙ্কন করবো আপনারা দেখবেন। এবং রাশিয়ার দক্ষিণ দিকে পড়েছে ভূমধ্যসাগর, অর্থাৎ রাশিয়ার এই সাইডের অংশ হচ্ছে ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে রাশিয়া পৃথিবীর একদম উত্তর গোলার্ধে, ইউরোপের উত্তর অংশে আর কি রাশিয়ার যে সাইডটা পড়েছে আর কি। এবং রাশিয়া এমন একটি বড় দেশ, এটি পৃথিবীর 2টি মহাদেশকে কাভার করেছে। ঠিক আছে, রাশিয়া আলাস্কা কিন্তু একসময় রাশিয়ার অধীনে ছিল। আলাস্কা যদি আজও রাশিয়ার অধীনে থাকতো তাহলে রাশিয়া কিন্তু 3টি মহাদেশ জুড়ে তার অবস্থান, বিশাল ভূখণ্ড রাশিয়ার। ঠিক আছে, তাহলে ইউরোপের যে অংশটি রাশিয়া রয়েছে এটি হচ্ছে এই অংশটি। ঠিক আছে, আর এটি হচ্ছে সাগরের অংশ, সমুদ্র। আচ্ছা, পরবর্তীতে আমি এখানে আপনারা যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিনল্যান্ড, বাল্টিক সাগরের তীরে অবস্থিত। ফিনল্যান্ডের দক্ষিণ দিকে বাল্টিক সাগর এবং ফিনল্যান্ডের যে রাজধানী হেলসিঙ্কি, এই যে এই অঞ্চলটায়, এই অঞ্চলে এটার অবস্থান আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ফিনল্যান্ডের অংশ। আপনারা ফিনল্যান্ডের মানচিত্রটি দেখতে পাচ্ছেন। এটা রাশিয়ার উত্তর পশ্চিম দিকে হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে, ঠান্ডা প্রবণ অঞ্চল, মানে একেবারেই ঠান্ডা প্রবণ অঞ্চল, একদম পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে এগুলো আর কি। এটা হচ্ছে পৃথিবীর একদম উত্তর দিকে। ঠিক আছে, এটা হচ্ছে ভূমধ্যসাগর, নিচে হচ্ছে আফ্রিকা। আমি এটা পরবর্তীতে আফ্রিকার মানচিত্রটিও আপনাকে দেখাবো। আচ্ছা, ফিনল্যান্ডের পরে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইডেন। এই অংশ, এই বাল্টিক সাগরের তীরে হচ্ছে সুইডেনের রাজধানী স্টকহোম। এই যে যে অঞ্চলটা, এটা হচ্ছে সুইডেনের অঞ্চল, মাঝখানে হচ্ছে সাগর, এটা বাল্টিক সাগর আর কি। হ্যাঁ, বাল্টিক সাগরের তীরে আর কি সুইডেন এবং ফিনল্যান্ড, এবং পৃথিবীর একদম উত্তর দিকে আর কি। এটা প্রচন্ড ঠান্ডা নগরী আর কি। আমি ইউরোপের একদম উত্তরের নগরীগুলো প্রথমে অঙ্কন করতেছি, এরপরে আমরা আস্তে আস্তে দক্ষিণের দিকে আসবো, বলাকান অঞ্চলগুলো। এরপরে আপনারা যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নরওয়ে। এই যে হলুদ বর্ণের যে অংশটি, এখানে নরওয়ের রাজধানী অসলো। এটি হচ্ছে উত্তর সাগর। ঠিক আছে, আর এই অঞ্চলটা হচ্ছে নরওয়েজিয়ান সাগর এবং হচ্ছে নর্ডিক সাগর, একদম পৃথিবীর উত্তর গোলার্ধে যে সাগরটি এটি হচ্ছে নর্ডিক সাগর। এবং নরওয়ের যে সর্বশেষ উত্তরে যে নগরীটি, এই অঞ্চলটি, এখানে হচ্ছে নরওয়ের সবচেয়ে পৃথিবীর একদম উত্তরের নগরী, হ্যাঁ, যেটাকে আমরা বলি হ্যামারফাস্ট পৃথিবীর আর কি। এবং নরওয়ে পৃথিবীতে, মানে নরওয়েকে বলা হয় কিন্তু নিশীথ সূর্যের দেশ। এখানে পৃথিবীতে 6 মাস সূর্য একদম অর্ধনমিত অবস্থায় থাকে এবং 6 মাস একদম মানে আফসার, সকাল সন্ধ্যা, মানে এরকম গোধূলির মতো একটি অবস্থা বিরাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে মানচিত্রটি এখানে দেখাচ্ছি আপনারা দেখেন,
এটি হচ্ছে এই যে ডেনমার্কের অবস্থান। ঠিক আছে, ডেনমার্কের অবস্থান অর্থাৎ রাশিয়ার একেবারে পশ্চিম বরাবর হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে চিত্রটি অঙ্কন করেছি আপনারা দেখেন, উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে হচ্ছে আইসল্যান্ড। হ্যাঁ, এই যে ডেনমার্ক এবং ডেনমার্কের রাজধানী এই যে কোপেনহেগেন, এই যে অঞ্চলে হচ্ছে ডেনমার্কের রাজধানী অবস্থা। বেশ কয়েকটি দ্বীপের সমন্বয় হচ্ছে কিন্তু ডেনমার্ক। ঠিক আছে, এবং এই আইসল্যান্ড হচ্ছে ইউরোপের মূল ভূখণ্ড থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে। হ্যাঁ, একদম উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে হচ্ছে আইসল্যান্ড। এটি কিন্তু আইসল্যান্ড কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের কাছাকাছি পড়ে যায়। হ্যাঁ, এই অঞ্চলে গ্রিনল্যান্ড থাকবে, আপনারা দেখবেন আর কি, এই যে এটা হচ্ছে গ্রিনল্যান্ডের অবস্থান। গ্রিনল্যান্ড সাগর তীরে আইসল্যান্ড। গ্রিনল্যান্ড কিন্তু পৃথিবীর এটা হচ্ছে এই অঞ্চলটা এটা উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে। আইসল্যান্ড কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে না, তবে উত্তর আমেরিকা মহাদেশের কাছাকাছি একদম। ঠিক আছে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে বেশ দূরে আইসল্যান্ড। ঠিক আছে, এবং পৃথিবীতে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশের নাম শুনেছি, যে 5টা স্ক্যান্ডিনেভিয়ান দেশ রয়েছে: ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এবং হচ্ছে আইসল্যান্ড। ঠিক আছে, এই 5টি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, কারণ হচ্ছে এগুলো পৃথিবীর একেবারে উত্তরের নগরী এবং প্রচণ্ড ঠান্ডা অঞ্চল। এই যে আইসল্যান্ডের এই অঞ্চলটা হচ্ছে তার রাজধানী, যে অঞ্চলটা আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক। হ্যাঁ, এই যে যে অঞ্চলটা আর কি। ঠিক আছে, এবং আইসল্যান্ড পৃথিবীর একটি অদ্ভুত দেশ। হ্যাঁ, এটা পুরোটা হচ্ছে বরফ, কিন্তু মাটির মানে এর বরফের নিচে হচ্ছে আগুন রয়েছে। আগুনের দ্বীপ বলা হয় কিন্তু আইসল্যান্ডকে। প্রচুর পরিমাণ আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে। ঠিক আছে, এই পৃথিবীর মানে স্রষ্টার এক অদ্ভুত দেশ হচ্ছে আইসল্যান্ড। নিচে আগুন, উপরে বরফ। ঠিক আছে, এবং আইসল্যান্ডের প্রায় 80% মানুষ রিকজাভিক যে অঞ্চলটি রয়েছে এখানে বসবাস করে আর কি। আর বাকি পুরোটাই বরফে আচ্ছন্ন, নিচে আগ্নেয়গিরি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা বাল্টিক সাগরের তীরে 3টি দেশ, তার মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়ার রাজধানী শহরটা হচ্ছে এই যে বাল্টিক সাগরের তীরে, ফিনল্যান্ডের হেলসিঙ্কি এবং এস্তোনিয়ার তাল্লিন যে রাজধানী, এই যে বাল্টিক সাগরের তীরে অবস্থিত আর কি। এটা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, এবং ফিনল্যান্ডও কিন্তু রাশিয়ার অধীনে ছিল, রাশিয়ার উপনিবেশ ছিল ফিনল্যান্ড। এর পরবর্তীতে ফিনল্যান্ড 1917 সালে ফিনল্যান্ড স্বাধীন হয়, এবং এস্তোনিয়া স্বাধীন হয় হচ্ছে 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের ফলে এই বাল্টিক সাগরের তীরে 3টি দেশের উদ্ভব হয়, তার মধ্যে একটি হচ্ছে এস্তোনিয়া। এর পরবর্তীতে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাটভিয়া। লাটভিয়া রাজধানী হচ্ছে রিগা, এই যে যে হলুদ অংশটি বাল্টিক সাগরের তীরে এর রাজধানী। আচ্ছা, লাটভিয়ার পরে হচ্ছে এই যে বেলারুশ। বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্ক। এটা হচ্ছে বেলারুশের অবস্থান। রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে বেলারুশে। বেলারুশ রাশিয়ার অধীনস্থ একটি দেশ, এবং এটি হচ্ছে বলা যায় যে রাশিয়ার প্রভাবযুক্ত একটি দেশ আর কি বেলারুশ। বেলারুশের পরে যে দেশটি অঙ্কন করেছি সেটি হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়া এই যে যে অঞ্চলটি রয়েছে এটি হচ্ছে এই বাল্টিক সাগরের তীরে 3টি দেশ: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনপ্রাপ্ত 3টি রাষ্ট্র। এবং রাশিয়ার লেনিনগ্রাদ যে মূল ভূখণ্ড থেকে দূরে যে রাষ্ট্রটি, এটার অবস্থান হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে অঞ্চলটি হচ্ছে ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে এই যে রাশিয়া ইউক্রেনে প্রায় 20% ভূমি দখল করে নিয়েছে, এবং আজাভ সাগরের তীরে হচ্ছে ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে এই যে এই অঞ্চলটি একটু দূরে। ঠিক আছে, এটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে বলা হয়েছে ইউরোপের শস্য ভাণ্ডার, কারণ পুরা ইউরোপের খাদ্যের মানে যত শস্য উৎপাদন হয় ইউক্রেনে এটা উৎপন্ন হয়, এবং এখানের আবহাওয়া খুব ভালো। ঠিক আছে, এই আবহাওয়ায় ফসল খুব উৎপন্ন হয়, এই কারণে পুরো ইউরোপের খাদ্যের যে ভাণ্ডার এটা ইউক্রেনকে বলা হয় আর কি। ঠিক আছে, এই যে যে অঞ্চলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোল্যান্ড, অর্থাৎ পোল্যান্ডের অবস্থান হচ্ছে, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ হচ্ছে এখানে, এবং পোল্যান্ডের যে রাজধানী ওয়ার্শ। হ্যাঁ, এটা প্রথম বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় পোল্যান্ডকে। ঠিক আছে, এই অঞ্চলটা হচ্ছে ওয়ার্শ। ঠিক আছে, পোল্যান্ডের রাজধানী, এবং এই পোল্যান্ডই হচ্ছে সর্বপ্রথম ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, এবং প্রথম যে ইউরোপীয় ইউনিয়নের যারা স্বাক্ষর করে তার মধ্যে একটি দেশ হচ্ছে পোল্যান্ড। ঠিক আছে, বেলারুশ সীমান্তের কাছাকাছি এর অবস্থান এখানে আর কি। এরপরে হচ্ছে এই যে যে আমরা যে অঞ্চলটি গেছি এটি হচ্ছে পোল্যান্ডের দক্ষিণ দিকে, এবং ইউরোপের পশ্চিম দিকে হচ্ছে স্লোভাকিয়া। সাবেক যুগোস্লাভিয়া থেকে এটা স্বাধীন হয় 1993 সালে, স্লোভেকিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে যে ছবিটি দেখিয়েছি এটি হচ্ছে মলদোভা। মলদোভা ইউক্রেনের একদম পেটের ভিতরে অবস্থিত। ঠিক আছে, মলদোভা এটি ইউরোপের একটি রাষ্ট্র, এর অবস্থান হচ্ছে এইদিকে। আচ্ছা, মলদোভার পরে হচ্ছে রোমানিয়া। পৃথিবীর প্রাচীন ইতিহাসে রোমানিয়া 1802 সালের দিকে রোমানিয়া স্বাধীন হয়, ইতিহাস রয়েছে।
রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট এবং এটি একটি বলাকান রাষ্ট্র। উপদ্বীপের 12টি রাষ্ট্র রয়েছে, তার মধ্যে রোমানিয়া হচ্ছে একটি রাষ্ট্র আর কি। ঠিক আছে, এখান থেকে মূলত বলকান যে পর্বতমালা এখানে এই শুরু হয় আর কি। আচ্ছা, রোমানিয়ার পরে আমরা পরবর্তী যে মানচিত্রটি দেখিয়েছি তার নিচের অংশে এটি হচ্ছে বুলগেরিয়া। হ্যাঁ, বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া। এটা এটা একসময় অটোমান আর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বুলগেরিয়া, রোমানিয়া এগুলা অটোমান সাম্রাজ্য যে স্বাধীনতা লাভ করে 1809 সালের দিকে সম্ভবত আর কি, অটোমান সাম্রাজ্যের পতনের পরে এই রাষ্ট্রগুলোর উদ্ভব হয়। আচ্ছা, এই যে আমরা পৃথিবীতে অটোমান সাম্রাজ্য যেটা ছিল তুরস্কের যে মেইন অঞ্চলটা, এটা হচ্ছে তুরস্ক। তুরস্কের ইস্তাম্বুলের সাথে বুলগেরিয়ার এই যে সীমানা রয়েছে, এখানে বিশাল সীমানা রয়েছে, প্রায় 576 কিলোমিটার দৈর্ঘ্যের সীমানা রয়েছে ইস্তাম্বুলের সাথে বুলগেরিয়া। ঠিক আছে, এই যে মর্মর সাগরের তীরে অবস্থিত হচ্ছে তুরস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারা, এই যে রাজধানী শহরটা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে ইস্তাম্বুল শহর। এখান থেকে উসমানীয় খিলাফত বা যেটা আমরা অটোমান সাম্রাজ্যের যে মেইন চাবিকাঠি, যে রাজধানী যেখান থেকে পুরা ইউরোপকে নেতৃত্ব দিত আর কি তুরস্ক এক সময়, সেটা হচ্ছে ইস্তাম্বুল। এই যে ইস্তাম্বুল এখানে, এই অঞ্চলটা হচ্ছে ইস্তাম্বুল আর কি। আর এটা হচ্ছে বর্তমান তুরস্কের রাজধানী আঙ্কারা অবস্থান আর কি, মর্মর সাগরের তীরে অবস্থিত। এটা হচ্ছে এই যে ভূমধ্য সাগর থেকে তুরস্ক ভূমধ্য সাগরের তীরে, এখান থেকে ভূমধ্য সাগরের যে চ্যানেলটি তুরস্কের মধ্যে প্রবেশ করেছে এটা হচ্ছে মর্মর সাগর। আচ্ছা, এরপরে আমরা যে ছবিটি দেখিয়েছি সেটি হচ্ছে এই যে গ্রিস। গ্রিসের নাম আপনারা শুনেছেন। গ্রিসের রাজধানী কিন্তু এই যে আপনার এজিয়ান সাগরের তীরে অবস্থিত, গ্রিসের রাজধানী এথেন্স। এবং এই গ্রিসও একসময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। পুরো গ্রিসকে শাসন করছে অটোমানরা। হ্যাঁ, পুরো গ্রিসই অটোমানদের অধীনস্থ ছিল। এবং গ্রিসের এক সুগৌরবময় ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, মানচিত্র তৈরি করা, পৃথিবীর প্রথম গণিত বা গ্রিক সভ্যতার কথা আপনারা শুনেছেন, যে এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। এখানে এখান থেকেই পৃথিবীতে শিক্ষা দীক্ষা জ্ঞানের অনেক প্রসার ঘটে আর কি। ঠিক আছে, জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। ঠিক আছে, এই গ্রিস এক সময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং 1809 সালে অটোমান সাম্রাজ্যের পতনের ফলে এই গ্রিস রাষ্ট্র স্বাধীন হয় আর কি, পরবর্তীতে আর কি। এই যে যে অঞ্চলটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে সাইপ্রাস। এবং সাইপ্রাসের রাজধানী হচ্ছে এই যে উপরের অংশটা, নিকোসিয়া। সাইপ্রাস কিন্তু আসলে একটি অদ্ভুত রাষ্ট্র। এটা আসলে স্বাধীন দেশ যদিও বলা খুব কঠিন, কারণ সাইপ্রাস কিন্তু দুইটা ভাগে বিভক্ত। এর উত্তর অংশ শাসন করে হচ্ছে তুরস্ক, এবং এর উত্তর অংশের নামই হচ্ছে হচ্ছে ডেমোক্রেটিক তুর্কি। ঠিক আছে, আর নিচের অংশটা স্বাধীন করে হচ্ছে ওই ইউরোপের ওই ইংল্যান্ড এই সমস্ত দেশগুলো আর কি। অর্থাৎ তুরস্কের মধ্যে দ্বৈত শাসন চলে। তুরস্কের উত্তরাংশ শাসন করে তুরস্ক, আরেক অংশ শাসন করে ইউরোপ। সাইপ্রাস ইউরোপের দেশ, তুরস্ক ইউরোপের দেশ। যদিও ইউরোপরা তুরস্ককে তাদের নিজেদের অন্তর্ভুক্ত করতে চায় না, কারণ তারা তুরস্ককে ইউরোপের দুঃখ ভাবে। ঠিক আছে, কারণ এক সময় পুরো ইউরোপকে শাসন করতো তুরস্ক। এখন ইউরোপ স্বাধীন হয়ে যাওয়ার ফলে এই যে বলাকান যে রাষ্ট্রগুলো আছে সবগুলো অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। হ্যাঁ, এই যে গ্রিস, বুলগেরিয়া এবং আরো পরবর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো আমরা আঁকাবো, এই যে বলকান রাষ্ট্র আর একটি মেসিডোনিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেসিডোনিয়া, এটা বলকান রাষ্ট্র। বুলগেরিয়া, গ্রিস, রোমানিয়া এই সবগুলো অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এক সময়। তুরস্ক এগুলোকে শাসন করেছে। এরপরে হচ্ছে সার্বিয়া অ্যান্ড মন্টিনিগ্রো। এটি হচ্ছে সার্বিয়া অ্যান্ড মন্টিনিগ্রো, এর রাজধানী হচ্ছে বেলগ্রেড। এই যে অঞ্চলটি আর কি, ইউরোপের সাদা শহর বলা হয় বেলগ্রেডকে। এটা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। ঠিক আছে, যদিও সার্বিয়া যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হয় পরবর্তীতে আবার 1993 সালে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা যে ছবিটি দেখিয়েছি সেটি হচ্ছে এই যে আলবেনিয়া। আলবেনিয়া হচ্ছে বলাকান রাষ্ট্র। 12টি বলাকান রাষ্ট্র রয়েছে। ঠিক আছে, বলাকান বলকান যে পাহাড়, হ্যাঁ, তার উপদ্বীপে রাষ্ট্রগুলো রয়েছে, এই যে আলবেনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, মেসিডোনিয়া, গ্রিস। এবং এই সবগুলোই হচ্ছে অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল ইউরোপের। ঠিক আছে, এরপরে যে ছবিটি যে মানচিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই যে রাজধানী হচ্ছে সারায়েভো, এই যে মাঝখানে অবস্থিত, এটিও বলকান রাষ্ট্র। এগুলো হচ্ছে বলকান রাষ্ট্র, আরো আসবে আমরা দেখবো আর কি। হাঙ্গেরি বলকান রাষ্ট্র না, এটা ইউরোপের মধ্যবর্তী অঞ্চলে পড়েছে। এই যে মাঝখান অঞ্চলটা হাঙ্গেরি। এর রাজধানী হচ্ছে বুদাপেস্ট। বুদা এবং পেস্ট নামক দুইটি শহর রয়েছে, যেটি একটি ব্রিজ দ্বারা সংযুক্ত হয়েছে। দুইটাই হাঙ্গেরির রাজধানী হিসাবে অভিহিত আর কি। এবং হাঙ্গেরিরও সুগৌরবময় ইতিহাস রয়েছে ইউরোপের। এখনো পৃথিবীতে প্রযুক্তির খুব মানে সবচেয়ে সূক্ষ্ম প্রযুক্তির দিক দিয়ে হাঙ্গেরি পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে ইউরোপের আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে রাষ্ট্রটি দেখব সেটি হচ্ছে ক্রোয়েশিয়া। মূলত এই ক্রোয়েশিয়ার ভিতর দিয়ে কিন্তু এই যে ক্রোয়েশিয়ার এই যে অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলটি হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। এই যে জাগ্রেব যে অঞ্চলটি, এটি হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী এবং এটি বলকান
শুরুই হয়েছে ক্রোয়েশিয়া থেকে। ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, মেসিডোনিয়া, আলবেনিয়া, গ্রিস, এগুলো হচ্ছে বলকান রাষ্ট্র। ঠিক আছে, আর এগুলো অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। এই যে যে রাষ্ট্রগুলো রয়েছে এগুলো পুরোটাই তুরস্কের অধীনে ছিল এক সময়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, চেকোস্লোভাকিয়ার থেকে স্বাধীনপ্রাপ্ত 1993 সালে আরেকটি রাষ্ট্র হচ্ছে চেক প্রজাতন্ত্র, যার রাজধানী হচ্ছে প্রাগ। এই যে যে অঞ্চলটি হচ্ছে প্রাগ, এটা হচ্ছে তার রাজধানী শহর, এখানে চেক প্রজাতন্ত্র। ঠিক আছে, চেক প্রজাতন্ত্রের পরে আমরা যে মানচিত্রটি দেখিয়েছি এটি হচ্ছে অস্ট্রিয়া। ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। এই যে হচ্ছে হচ্ছে ভিয়েনা, ইউরোপের দ্বার বলা হয়, অর্থাৎ ইউরোপের প্রবেশদ্বার। ইউরোপে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে তার প্রধান দ্বার হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, দানিউব নদীর তীরে অবস্থিত। এই দানিউব নদীটি হচ্ছে ভূমধ্যসাগর এটি উৎপত্তি লাভ করছে সম্ভবত পিরেনিস পর্বতমালা থেকে, ফ্রান্সের, এবং এটা ইউরোপের প্রায় 10 থেকে 12টি দেশ অতিক্রম করে ভূমধ্যসাগরে এসে পড়েছে। তার মধ্যে দানিউব নদীর তীরে অবস্থিত ইউরোপের 3টি দেশ। ঠিক আছে, এই যে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ, এরপরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এইভাবে এটি আরো বেশ কয়েকটি অঞ্চলকে অতিক্রম করে এটি এসে ভূমধ্যসাগরে পড়েছে, দানিউব নদী। এটির নাম আপনারা শুনেছেন। এরপর হচ্ছে স্লোভেনিয়া, এটি একটি দেশ, স্লোভেনিয়ার রাজধানী, এটাও এই দানিউব নদীর তীরে অবস্থিত আর কি। ঠিক আছে, এই যে এরপরে হচ্ছে আপনারা যে আহ, যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইতালির, ইউরোপের বুর্জুদার মতো আকৃতির আর কি। ঠিক আছে, এবং 123টি দ্বীপের সমন্বয় হচ্ছে ইতালি। এবং এই যে সবুজ যে অংশ পুরাটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালি, এবং ইতালির রাজধানী হচ্ছে রোম। হ্যাঁ, রোমানদের ইতিহাস আপনারা শুনেছেন। হ্যাঁ, এই রোমানরা একসময়, রোমান সভ্যতা পৃথিবীতে একসময় খুবই শক্তিশালী সভ্যতা ছিল, সারা পৃথিবীকে রোমানরা শাসন করেছে। এবং তারা খ্রিস্ট ধর্মের, পৃথিবীতে খ্রিস্টান ধর্মের, যে ইউরোপে যে খ্রিস্টান ধর্মের প্রচার, সর্বপ্রথম পুরা ইউরোপে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করে কিন্তু এই রোমানরাই। ঠিক আছে, এবং এরাই কিন্তু ইউরোপে খ্রিস্টান ধর্ম প্রচার করে। এবং যীশু খ্রিস্টর এখান থেকেই তার ধর্ম সারা পৃথিবীতে, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় এটা বিস্তার লাভ করে আর কি। এই রোমানরাই, এই রোমান সভ্যতার লোকেরাই, রোমানরাই, রাজা হেরাক্লিয়াসের নাম আপনারা শুনেছেন। হ্যাঁ, তার এই যে যে শাসন কার্য পরিচালনা হতো এই রোম থেকে। ঠিক আছে, এই ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। আচ্ছা, এবং ইউরোপের পশ্চিম দিকে হচ্ছে ফ্রান্স, এই যে রাজধানী হচ্ছে প্যারিস, এই জায়গায় বিসবেক সাগরের তীরে অবস্থিত। এবং দেখেন ভূমধ্যসাগরের যে অংশটি ইতালির ভিতর দিয়ে ঢুকে এই স্লোভেনিয়া অবস্থায় এসে পৌঁছেছে, এই অঞ্চলটাকে বলে এড্রিয়াটিক সাগর। এড্রিয়াটিক সি আপনারা নাম শুনেছেন, এটি কোথায় অবস্থিত? এটি ইতালিতে। হ্যাঁ, ক্রোয়েশিয়া এবং ইতালিকে এরা এই এড্রিয়াটিক সাগর পৃথক করেছে আর কি, দুইটা দেশকে। মাঝখানে হচ্ছে এড্রিয়াটিক সাগরে, তার পূর্ব দিকে হচ্ছে ক্রোয়েশিয়া এবং পশ্চিম দিকে হচ্ছে ইতালি। ঠিক আছে, এই যে ফ্রান্সের একটি দ্বীপ কিন্তু ইতালির সাথে প্রায় কাছাকাছি রয়েছে ভূমধ্যসাগরের তীরে, এটা ফ্রান্স শাসন করে এই অঞ্চলটি। আর এটা ফ্রান্সের রাজধানী প্যারিস, এই জায়গা, এটা বিসবেক উপসাগরের তীরে অবস্থিত। আচ্ছা, পরবর্তীতে আমরা যে মানচিত্রটি দেখিয়েছি এটি হচ্ছে, এটি হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এই যে যে অঞ্চলটি আর কি, পৃথিবীর অনেক অন্যতম সুন্দর শহর, ইউরোপের সবচেয়ে সাজানো গোছানো শহর হচ্ছে সুইজারল্যান্ড। হ্যাঁ, ছবির মতো দেশ। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে যে অঞ্চলটি আপনারা দেখছেন এটা হচ্ছে জার্মানি। জার্মানির রাজধানীটা হচ্ছে এই অঞ্চলে। ঠিক আছে, বার্লিন। এক সময় এই পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি কিন্তু দুইটা দেশ আলাদা ছিল। পরবর্তীতে 1990 সালের দিকে দুইটা জার্মানি একত্রিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে জার্মানি। জার্মানির কিন্তু একটি অংশের সীমানা রয়েছে ডেনমার্কের সাথে, পোল্যান্ডের সাথে তার বিশাল সীমানা রয়েছে, চেক প্রজাতন্ত্র জার্মানির একদম পেটের মধ্যে। হুম, এবং অস্ট্রিয়ার সাথে তার সীমানা রয়েছে, এদিক দিয়ে সুইজারল্যান্ডের সাথে সীমানা, ফ্রান্সের সাথে দীর্ঘ সীমানা রয়েছে। এরপরে আছে আমরা যে বিসবেক উপসাগরের তীরে আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে স্পেন। স্পেনের রাজধানী মাদ্রিদ, এই যে যে অঞ্চলটা স্পেন। এবং স্পেন, এই যে অটোমান সাম্রাজ্য কিন্তু একদম এই যে যে বলকান রাষ্ট্রগুলো নিয়ে এই হাঙ্গেরির পিছন দিক থেকে ক্রোয়েশিয়া সহ, ঠিক আছে, ইতালিকে রোমানরাও একসময় এদের কাছে পরাজিত হয়, সুদূর স্পেন পর্যন্ত এর বিস্তার লাভ করে আর কি। তবে যদিও স্পেনের বিস্তারটা ডাইরেক্ট তুরস্ক অটোমান এদিক থেকে হয় না, এটা আফ্রিকা থেকে গিয়েছে, আমরা দেখাবো আর কি, নিচে আফ্রিকার দেশগুলো আসবে। আচ্ছা, স্পেনের পশ্চিম দিকে হচ্ছে পর্তুগাল। পর্তুগালের যে রাজধানী লিসবন, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন। ভূমধ্যসাগরের তীরে কোন কোন দেশগুলো রয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন মানচিত্রে। এটা হচ্ছে পর্তুগালের অংশ। আচ্ছা, পর্তুগালের পরে আমরা এই যে ছোট্ট একটি দেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই দেশটি এসে জার্মানির এই অংশ থেকে সংযুক্ত হয়েছে, এটা হচ্ছে লুক্সেমবার্গ, পৃথিবীতে সবচাইতে ধনী দেশ।
যে দেশের মানুষের মাথাপিছু আয় প্রায় $84,000 উপর আর কি, মার্কিন ডলার। মানে এত ধনী দেশ আর কি, এই যে লুক্সেমবার্গ, ছোট্ট একটি দেশ। আচ্ছা, এরপরে আরেকটি ছোট্ট দেশ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের অবস্থান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় বেলজিয়ামকে। ঠিক আছে, এই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, এই জায়গায় আর কি, অর্থাৎ এই এক সময় ওয়াটারলুর যে প্রান্তরটি আপনারা নাম শুনেছেন, ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধ হয় ওয়াটারলু প্রান্তরে, এই ওয়াটারলু প্রান্তর কিন্তু বেলজিয়ামে অবস্থিত, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় বেলজিয়ামকে। বেলজিয়ামের নাম শুনেছেন, এটা ফ্রান্স জার্মানির সীমান্তের একদম মাঝ বরাবর অবস্থিত হচ্ছে বেলজিয়াম। আচ্ছা, এরপরে আমরা যে ছবিটি দেখিয়েছি এটি হচ্ছে নেদারল্যান্ড। এই যে নেদারল্যান্ডের অবস্থান জার্মানির একদম উত্তর পশ্চিম দিকে নেদারল্যান্ড, এবং নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, এই যে অঞ্চলটি একদম এই উত্তর সাগরের তীরে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। এবং নেদারল্যান্ডে বলা হচ্ছে ডাচরা। আপনারা জানেন এই ইউরোপীয়দের মধ্যে যারা আমাদের বাংলাদেশ এই উপমহাদেশে যারা বাণিজ্য করতে আসে তাদের মধ্যে ডাচরা অন্যতম ছিল। ঠিক আছে, অরেঞ্জ বিপ্লব পৃথিবীতে কোথায় সংগঠিত হয়? নেদারল্যান্ডে। আপনারা নাম শুনেছেন অরেঞ্জ বিপ্লবের কথা, কমলা বিপ্লব। হুম, এই যে ডাচরা, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আরেকটি নাম রয়েছে হল্যান্ড। আমরা আগে হল্যান্ড বলতাম আর কি, বর্তমানে এদের নাম হচ্ছে নেদারল্যান্ড। আচ্ছা, এরপরে হচ্ছে এই দেখেন ব্রিটেনের অবস্থান কোথায়। ব্রিটেন হচ্ছে পুরোপুরি আহ, একদম ইউরোপের মূল ভূখণ্ড থেকে প্রায় ইউরোপের 225 কিলোমিটার এর মতো দূরে আর কি, ভূমধ্য উত্তর সাগর অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত হচ্ছে ব্রিটেন আর কি। ইউরোপের রানী বলা হয় ব্রিটেনকে। খুব সুন্দর দেশ, চারদিকে সমুদ্র, বিশাল দ্বীপের সমন্বয়, চারটি রাষ্ট্রের সমন্বয় হচ্ছে গ্রেট ব্রিটেন, বা যেটাকে ইউকে বলা হয়, ইউনাইটেড কিং। এটার রাজধানী হচ্ছে লন্ডন, এই যে অঞ্চলটা অবস্থিত লন্ডনের, এবং এই সবগুলো দ্বীপই হচ্ছে ইংল্যান্ডের এক একটি দ্বীপ আর কি। আচ্ছা, এর পরবর্তীতে ইংল্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে আটলান্টিক মহাসাগরের তীরে, সেটি হচ্ছে আয়ারল্যান্ড। এই যে ইংল্যান্ডের যে একটি দ্বীপের সাথে আয়ারল্যান্ডের বেশ সীমানা রয়েছে, হ্যাঁ, সেল্টিক সাগরের তীরে আর কি। এটা এটা হচ্ছে সেল্টিক সাগর, এটা হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা এদিকে এই অঞ্চলটি অর্থাৎ ইউরোপের দক্ষিণ দিকে মিশরের অবস্থান। ভূমধ্য সাগরের এক পাশে ইউরোপ, যে তুরস্ক, এই সাইডে হচ্ছে মিশর। এই যে মিশরের রাজধানী কায়রো, একদম পুরো ভূমধ্য সাগরের কাছাকাছি। আলেকজান্দ্রিয়া একদম এইখানে অবস্থান করে এটা। এরপর হচ্ছে মিশরের পরে এই অঞ্চলটি হচ্ছে লিবিয়া, ভূমধ্য সাগরের তীরে, আফ্রিকার অঞ্চল এটি। ঠিক আছে, এরপরে হচ্ছে লিবিয়ার পরে হচ্ছে তিউনিশিয়া। তিউনিশিয়ার অবস্থান দেখেন পুরোপুরি ইতালির একদম কাছাকাছি, মাঝখান থেকে এই ভূমধ্য সাগর চলে গেছে তিউনিশিয়া। তিউনিশিয়া আফ্রিকার দেশ। এই যে মোরক্কো, মোরক্কোকে এই, তাহলে এই যে অটোমান সাম্রাজ্য এই যে মিশর, লিবিয়া, তিউনিশিয়া এই অঞ্চল দিয়ে এইদিকে পৌঁছায় স্পেন পর্যন্ত। ঠিক আছে, এই অঞ্চলে ফ্রান্সকে অটোমানরা দখল করতে পারে নাই, কিন্তু এদের প্রভাব ছিল আর কি। রোমানরা পুরাটাই মোটামুটি অটোমানদের আন্ডারে ছিল। ঠিক আছে, আর এই যে অঞ্চলটা রয়েছে এটাকে বলে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী মূলত আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করছে আর কি। আমি এর ইতিপূর্বে আমার লেকচারে জিব্রাল্টার প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে, আপনারা সেখানে দেখে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে মরক্কোর অংশ, এবং এই যে অঞ্চলটি এটি হচ্ছে আলজেরিয়ার অংশ। আলজেরিয়া, আলজিয়ার্স, তার রাজধানী হচ্ছে আলজিয়ার্স। মরক্কোর রাজধানী রাবাত এই অঞ্চলে। তিউনিসিয়ার রাজধানী হচ্ছে তিউনিস। হ্যাঁ, লিবিয়ার রাজধানী ত্রিপলি অঞ্চলে, কায়রো এদিকে। ঠিক আছে, মূলত এটি হচ্ছে, আর এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। মোরক্কোর একটা অংশ আটলান্টিক মহাসাগরের তীরে। এটা হচ্ছে উত্তর আটলান্টিক, এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এটা হচ্ছে নর্ডিক সাগর, এটা উত্তর মহাসাগর, যেটা এই অঞ্চলটি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আমরা আরেকটি রাষ্ট্র দেখিয়েছি, মাল্টা। মাল্টা হচ্ছে এই ভূমধ্য সাগরের তীরে অবস্থিত, একদম ইতালি সীমানার কাছাকাছি, তিউনিসিয়া সীমানার কাছাকাছি। এটি ইউরোপের দেশ মাল্টা। ঠিক আছে, মূলত এটি হচ্ছে ইউরোপ মহাদেশ। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ইউরোপ মহাদেশটি খুব ভালো করে মনে রাখবেন আর কি, এর ভৌগোলিক সীমানাগুলো। কারণ আমি আগেই বলেছি যে এই ভৌগোলিক সীমা একটি দেশের সাথে আরেকটি দেশের ভৌগোলিক সীমা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার জানা না থাকে, আন্তর্জাতিক বিষয়গুলো পরে আপনি মানে ওই আন্তর্জাতিক পড়ার যে একটা আসলে যে স্পৃহা, এটা কিন্তু আপনার আসবে না। ঠিক আছে, এই কারণে আপনাকে আন্তর্জাতিক বিষয়ের পুরো ম্যাপটাকে মাথায় রাখতে হবে, কোন দেশের সাথে কোন দেশের ভৌগোলিক সীমা রয়েছে। তাহলে আপনি যখন প্রত্যেকটি দেশ স্টাডি করবেন, তাহলে আপনার এটা মনে রাখা সহজ হবে আর কি। মানচিত্র অবশ্যই আপনার মাথায় থাকতে হবে পুরোটাই আর কি। জায়গা কি, লেকচারটি অনেক বড় হয়ে গেছে। আমরা পরবর্তীতে আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।